নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। এক নজরে আজকের সংবাদ শিরোনাম। রংপুর ভিআইপি রোড সংস্কারের দাবিতে এলাকায় নাগরিকদের আয়োজিত হলো বিক্ষোভ প্রদর্শন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোগান্তি ভুগছেন এলাকার নাগরিকরা। শিলচর গোলদিঘি মোল কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গোলদিঘি মোলে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ঔষধ প্রদান অনুষ্ঠান। আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়টি বন্ধের আশঙ্কা, কি হবে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, অভিভাবকদের মধ্যে আতঙ্ক। শিলচর মনসুন প্রিমিয়াম লিগে জমকালো সূচনা, ব্যাট হাতে উদ্বোধন করলেন বিধায়ক কিশোর নাথ। কাটিগড়ায় 20 দিনের ব্যবধানে ফির উদ্ধার বিশালাকার বেঙ্গল মনিটর লিজার্ড, এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ। আবারে বিস্তারিত খবর। রংপুর এলাকার ভিআইপি রোড সংস্কারের দাবিতে এলাকার নাগরিকদের বিক্ষোভ প্রদর্শন কার্যক্রম আয়োজিত হলো। দীর্ঘদিন ধরে শিলচর রংপুর এলাকায় ভিআইপি রোডের বেহাল অবস্থার হাল ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকাবাসীরা। তাদের দাবি অতি সত্বর সড়ক সংস্কার করতে হবে এবং এলাকার ধূলিঝড়ের সমস্যা থেকে নাগরিকদের মুক্তি প্রদান করতে হবে। রাস্তা সংস্কার করতে হবে। দীর্ঘদিন থেকে ভাঙ্গা রাস্তা এবং ধুলোর জ্বর রয়েছে কেন, এই প্রশাসনের কাছে আমরা জবাব চাই, জবাব দাও। ধুলোর জ্বর নিবারণ করতে হবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে, জল নিষ্কাশনের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। দীর্ঘদিন থেকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জল নিষ্কাশনের ব্যবস্থা হলো না কেন, জবাব চাই, জবাব দাও। অবিলম্বে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, রাস্তা সংস্কার করতে হবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। নইলে আমাদের সংগ্রাম চলছে, চলবে, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। আমরা এখানে রংপুর দ্বিতীয় খণ্ড এর জনসাধারণ, এখানের ব্যবসায়ীগণ এবং এই বিস্তীর্ণ অঞ্চলের আম জনসাধারণ এবং পথচারীরা সবাই আমরা আজকে এখানে প্রতিবাদে আমরা সামিল হয়েছি। কারণ এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে, দীর্ঘ প্রায় বছর ধরে এখানে যে ভারতমালা প্রজেক্টের কাজ চলছে, এই কাজের এখানে এই ওভারব্রিজের কনস্ট্রাকশনটা চলছে। তার থেকে এই সময় থেকে এখানে এই রাস্তার এই বেহাল অবস্থা করে রাখা হয়েছে। তো উন্নয়নমূলক কাজ হোক, এটা এখানের আম জনসাধারণ, পথচারী সবাই চায়, আমরা তার পক্ষে আছি। কিন্তু এই যে ব্রিজের কাজ চলার সাথে সাথে যে রাস্তার যে বেহাল অবস্থাটা করে রাখা হয়েছে, তার দরুন এখানকার জনসাধারণ, পথচারীদের অত্যন্ত দুর্ভোগ পোকাতে হচ্ছে। প্রতিদিন এখানে এই যে আপনারা এখানে দেখছেন যে রাস্তার কি বেহাল দশা, প্রতিদিন কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট, বাইক, দু চাকার, বিশেষত যে বাইক যেগুলো আছে দ্বিচক্রযান, প্রত্যেক দিন অনেকটা এখানে দুর্ঘটনার শিকার হয়েছে। এবং ধুলোর ঝড়ে, বৃষ্টি দিলে এই কাদা, আর রোদ দিলে ধুলোর ঝড়ে মানুষের অবস্থা এখানে মানে ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এখানে দোকান যারা দোকানদারি যারা করেন, তারপরে এই ব্যবসায়ী যারা লোক আছেন এবং আম জনসাধারণ যারা আশেপাশে ঘর বাড়ি আছে, এরা মানে বসবাসের একটা অনুপযোগী হয়ে পড়েছে। এইরকম একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। হ্যাঁ, তারপরে এই ছোটো ছোটো বাচ্চারা স্কুল যাওয়ার সাথে অনেক সমস্যা হচ্ছে। তারপর হলে এটা একটা ভিআইপি রোড, একটা লজ্জাজনক একটা ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিআইপি রোড, আর ভিআইপি রোড যত সব এখানে ভিআইপিরা যত বাইরে থেকে আসেন সবাই এই রাস্তা দিয়ে চলাচল করেন, একটা ভিআইপি রোড। এই ভিআইপি রোডের এই বেহাল দশা। তো আমরা অতি সত্বর এখানে এই সাধারণ আমজনতার পক্ষ থেকে আমরা দাবি করছি যে রাস্তাটা অতি সত্বর যেন সংস্কার করা হয়। এবং এখানে জমাজলের সমস্যা রয়েছে, দীর্ঘদিনের একটা সমস্যা রয়েছে, কয়েক বছরের। এটা সমস্যা কিভাবে তৈরি হয়েছে, এটার এই যে
রোডটা ধীরে ধীরে উঁচু করতে করতে এবং রোডটা বিস্তীর্ণ করতে করতে পাশে পাশে যে ন্যাচারাল জল যাওয়ার যে পথটা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো তার দরুন এখানে জলেরও সমস্যা তৈরি হয়েছে। সুতরাং এই কয়েক মাস আগে এখানে একটা আন্দোলনও হয়েছিল। এখানে জনসাধারণ এই জল নিষ্কাশনের দাবিতে আন্দোলন করেছিলেন। তখন আমাদের সার্কুল অফিসার এই জেলা প্রশাসনের তরফ থেকে এখানে ভিজিট করে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে অতি সত্বর এটা করে দেওয়া হবে জল নিষ্কাশনের ব্যবস্থা, কিন্তু আজ অবধিও তেমন আমরা কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। তো সেই ব্যাপারেও আবারও আমরা একটা জোরালো দাবি জানাই যে এটা যেন অতি সত্বর যেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই রকম কাজটা করা হয় এবং এই যে রাস্তার যে বেহাল দশাটা এটা যেন ঠিকঠাক করে দেওয়া হয়। একটা কমার্শিয়াল একটা অঞ্চল, প্রায় শতাধিক এখানে দোকানপাট আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, আরসিসি ঘর বিল্ডিং অনেকগুলি রয়েছে। এখন যে রোডের হাইটটা মানে আমরা এখানে মানুষ এটা বুঝতে পারছেন আর কি, যে রোডের হাইটটা একটু ইনক্রিজ হতে পারে, মানে বাড়তে পারে আর কি। তো যদি রোডের হাইট যদি বেড়ে যায় সমস্যার সমাধান না হয় তাহলে আবার কি হবে, সব নিচে চলে যাবে, জমাজলের সমস্যাটা আরো বেশি করে দেখা যাবে। এই শিবিরে বিনামূল্যে ওষুধ প্রদান করা এবং চিকিৎসা করায় রোগীদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে। প্রায় 140 জন রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সহ ওষুধ প্রদান করা হয়। গোলদিঘি মল পরিচালন কমিটির কর্মকর্তাদের এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকেরা। প্রতি মাসে বিভিন্ন ধরনের ইভেন্ট আয়োজিত করে তারা সমাজের সেবামূলক কাজে জড়িত রয়েছেন। আগামী দিনেও এ ধরনের ইভেন্ট আয়ত্ত করার কথা তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। একটা ব্যতিক্রমী স্বাস্থ্য শিবির আমরা দেখতে পেলাম। কি উদ্দেশ্য আপনাদের, কি সমাজের কাছে কি তুলে ধরতে চাইছি? আমরা গোলদিঘি মল মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা ফ্রি হেলথ ক্যাম্প অর্গানাইজ করেছি। এন অ্যাসোসিয়েশনের জয়েন্ট ডাইরেক্টর হেলথ সার্ভিসেস।
এখন অবধি সকাল থেকে যারা অভিযান চলছে তার মধ্যে শতাধিক রোগীদের দেখা হয়ে গেছে অ্যান্ড আমাদের টার্গেট হলো 250 জন রোগী অ্যান্ড উই আর কনফিডেন্ট যে এই নাম্বার আমরা অ্যাচিভ করবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেটার মধ্যে প্রফেশনালসরাও আছেন আর আমরা ফ্রি মেডিসিনও ডিস্ট্রিবিউট করছি। তো এটা হচ্ছে কম্বিনেশন অফ হেলথ চেক আপ অ্যান্ড ফ্রি মেডিসিন ডিসপার্স। আর আমরা যেটা বললাম এটার মধ্যে আমাদের সহযোগিতা করেছেন অফিস অফ দ্য জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস। তাদের সহযোগিতায় না যৌথ আমাদের সাথে যৌথ উদ্যোগে ওরা আছেন। আপনাদের তো অনেকগুলো সিএসআর প্রোগ্রাম থাকে, বছরে কতগুলো সিএসআর প্রোগ্রাম থাকে আপনার? আমাদের মান্থলি একটা সিএসআর ইনিশিয়েটিভ থাকে, তো ওইটা আমরা প্রত্যেক মাসে মাসে করে থাকি। অ্যান্ড এটা আজকে হেলথ ক্যাম্প হয়েছে, তো নেক্সট মান্থ এটা অন্য একটা ডোমেইনে থাকবে, অন্য একটা ফিল্ডে থাকবে, সেপারেট অ্যাক্টিভিটি থাকবে। তো এটা আমরা প্রত্যেক মাসেই করে থাকি। আপনার ভালো নামটা? আমার নাম অভিক ধর, আমি গোলদিঘি মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। ধন্যবাদ দাদা আপনাকে। ম্যাডামের কাছ থেকে একটা শুনে জানতে চাই, আজকের এই স্বাস্থ্য শিবিরকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর যারা যারা জরুরি তারা আসছেন এবং সুবিধা পাচ্ছেন। আপনাদের অন্তরের অনুভূতিটা কীরকম আছে? খুব ভালো লাগছে, সবাই এগিয়ে আসছে। গোলদিঘি মলের যত স্টাফরা আছে, দোকানের ওনাররা আছে, সবাই এগিয়ে আসছে। আমরা চাই যে এইভাবেই আমরা কাজ করে যাবো অ্যাসোসিয়েশন থেকে। তো আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং আশেপাশে যারা আছে সবাই যদি এগিয়ে আসে তো আমরা আরও অনেক বেশি খুশি হব। আর সবাই এগিয়েও আসছে, সমস্ত পেশেন্টরা বসে আছে দেখছেন, ডক্টর রুগী দেখছেন। তো এইভাবেই আজকে যেন দিনটা খুব ভালোভাবে এইভাবে কাটিয়ে যেতে পারি আমরা। আপনার ভালো নামটা? আমার ভালো নাম ঝুমনা চক্রবর্তী, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ধন্যবাদ। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের আশঙ্কা, কি হবে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ? অসম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় সরব হয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন কেন্দ্রীয় বিদ্যালয় সুরক্ষা কমিটি। আইরংবাড়া নাচঘরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন। পড়াশোনা না, আজকে আমরা এখানের অনেক গার্জিয়ানে জানেন যে আমরা এখানের বহুত বাচ্চারা রিজনালে গেছে, ন্যাশনালে যার এইগুলো বাচ্চারা মানে আমরা কেবিএসে পড়লে মানে ছোটোর থেকে বাচ্চারা আজকে আমরার মতো আমরা বড় গার্জিয়ান আমরাও কিন্তু মাইকে গিয়ে অনেক কথা কইতে আমরা ভয় পাই, সত্যি কথা যেটা। কিন্তু আমরা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মাইকে গিয়ে ভয় পায় না, কারণ তারা কিন্তু কেবিএসে ছোটোর থেকে তারা এইভাবে গড়িয়া উঠায়। হ্যাঁ, ন্যাশনাল যার আজকে আমার ছেলের কথাই কই, এনআইটির থেকে আসাম ইউনিভার্সিটি কেবি থেকে ভালো রেজাল্ট করিয়া গেছে, এনআইটি কেবিতে ভর্তি হয়েছে। এনআইটি কেবির টিচাররা তারার স্কুলের বাচ্চারারে কর যে তোমরা আসাম ইউনিভার্সিটি কেবির বাচ্চাটার থেকে শিকার অনেক কিছু আছে। এই এত সুন্দর গাইড, এত ভালো স্কুল, আমরা নিজে বাচ্চারা নিজে গর্ব ফিল করে যে আমরা এই স্কুল থেকে পড়িয়া গেছি, আজকে 2 মাস হয়েছে না। তারার স্কুলের স্টুডেন্টরা তারা টিচাররা হইতেছে যে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি, আমরা বাচ্চারার কাছ থেকে এখানের বাচ্চারা অনেক কিছু শিকার আছে। তো এইটাই মানে কি কইমু, আর মানে অনেক দিন থেকে অনেক আমরা করতেছি, কিন্তু স্কুলটারে বাচ্চারা খালিকে অনেক চেষ্টা করলাম, কেউরে মানে সারিয়া কইতাছি করে গেছি না আমরা, আর অনেক চেষ্টা করলাম। আপনারা সবরা এটাই কইতাছি যে মিডিয়ার মাধ্যমে যাতে আমরা যে জিনিসটা গিয়া ঘরে ঘরে গিয়া করছি, কিন্তু আমরা এটা করতে পারলাম না, কিন্তু এটা আপনারা আমরা কথাটা মানে সাংসদ মানে উপর লেভেলে যাইতো, আমরা তো চাইছিলাম যাতে দিল্লি পর্যন্ত যাতে কিভাবে আমরা নিয়ে জিনিসটা পৌঁছাইতে পারি, এই এটা আসছিল। আমরা আপনি একটু কইলেন কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি বন্ধ করা মানছি না, কেবি এখানে থাকতে হবে,
কেবি এখানে থাকতে হবে কেবি বন্ধ করা মানছি না কেবি বন্ধ করা মানছি না কেবি বন্ধ করা মানছি না কেবি এখানে থাকতে হবে নিয়মের দেখছেন কমতে কোনো বাকিরা এইটা কত বেশি মানুষের যদি কেউ সারে মানে যারা দেখতে পারেন তারা দেখুন যেমনটা দোকান যেমন আজকে যেটা নিউজটা লগালগিটা শেয়ার করবে তোমরাও শেয়ার করে আর কি জানতো মানুষে যে কেবি বন্ধ এটা ঐতিহাসিক মাঠটা কিন্তু এইভাবে আমাদের উন্নতি হয় নাই। দাদার কাছেও বলবো মাঠের জন্য একটু দেখবেন। আর বিশেষ করে আমরা দুটা এমএলএ পেয়েছি, আর দুও এমএলএরই এটা বর্ডার উধারবন আর বড়ফলার। তো আমাদের দুজনই যদি আমাদের চেষ্টা করে মাঠটাকে সুন্দর করে গড়ে তোলা হবে। আর দাদার কাছে যারা এখানে পার্টিসিপেট করবেন সকলেই খেলার নিয়মাবলী মেনে শৃঙ্খলাবদ্ধভাবে খেলবেন এবং মাঠে যারা দর্শকবৃন্দরা যারা রয়েছেন, খেলপ্রেমী ভাই বন্ধুরা রয়েছেন, আপনারা যারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনারাও এই গরমের মধ্যেও আপনারা খেল উপভোগ করতে এখানে এসেছেন। আর সঙ্গে এই খেলার যারা আয়োজকরা রয়েছেন, যারা এই খেলাকে আয়োজন করেছেন, সেই টিমের সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ দিচ্ছি যে এত সুন্দর একটা খেলার একটা আয়োজন করেছেন আপনারা। সঙ্গে সঙ্গে কথা উঠে এসেছে এই মাঠের কথা নিয়ে। এই মাঠটাকে একটু উন্নতিকরণ করার জন্য অনেকের কাছ থেকে সেই কথা উঠে এসছে। আর এই মাঠে আজকে আমি প্রথম নয়, এই মাঠে আগে আমি আরো কয়েকবার এসেছিলাম। বর্তমানে এই এলাকাটা এমন একটা জায়গায় রয়েছে, মনে হয় মাঠের অর্ধেক বরখলাতে হবে আর অর্ধেক হয়তো উদারবন্দে হবে, সেরকম হতে পারে বা একেবারে বর্ডারে হতে পারে। এই মাঠটা এখন উদারবন্দে রয়েছে না বরখলায় রয়েছে সেটাও এখনো ভালোভাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। যাই হোক, এখানেই থাকুক, আমাদের এলাকায় রয়েছে। আর এই মাঠটাকে উন্নতিকরণ করার জন্য কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে। আগামী দিনে সেটার ব্যবস্থা করব। আর আমি আশা রাখছি আমি উদারবন্দের যিনি এমএলএ রয়েছেন মাননীয় বিধায়ক, ওনার সঙ্গে কথা বলে এই মাঠটাকে উন্নতিকরণ করার জন্য আমরা চেষ্টা করব। আজকের এই খেলার শুরুতেই প্রথমেই খেলার উদ্যোগীরা যারা রয়েছেন এবং দুই টিমের যারা রয়েছেন, আজকের খেলার যারা কম্পিটিশনে রয়েছেন দুই টিম থেকে, ওনারা যে খেলার মাঠের মধ্যে আজকে আমার বার্থডে উপলক্ষে কেক কেটে যে আমাকে আপনারা সবাই শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, উইশ দিয়েছেন, যার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এত সুন্দরভাবে আমার জন্মদিন উদযাপন করেছেন এই ক্রিকেট খেলার মাঠের মাঝখানে। সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আগামী দিন আমি খেলার মধ্যে আবার আসব, বিশেষ করে ফাইনালের সময় আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। মাননীয় কিষাণ নাথকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আরেকজন মুরব্বী আজকে আমাদের ছোটদের পাতিল বাগান দীর্ঘ 23 দিনের ব্যবধানে ফের উদ্ধার হলো বিশালাকায় বেঙ্গল মনিটর লিজার্ড। কাটিগড়ায়
এক ব্যক্তির আবাসগৃহ থেকে রবিবার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড গ্রামের পালংয়ের নিচ থেকে সরীসৃপটির উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায় এবং বন বিভাগের তৎপরতায় সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গীতু মালাকার নামের বাড়ির সদস্যের পালংয়ের নিচে অস্বাভাবিক শব্দ শুনতে পান তারা। বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে শব্দের উৎস খুঁজতে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং বন বিভাগকে তারা খবর দেন। সেই সঙ্গে বন বিভাগের কর্মকর্তারা সিদ্ধেশ্বর গ্রাম পঞ্চায়েত সভাপতি রিপন নাথকে জানান এবং উনি রিপন রায় অন্যান্য সবাইকে নিয়ে গিয়ে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই বেঙ্গল মনিটর লিজার্ডকে উদ্ধার করেন। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার আয়োজিত হলো 30তম বার্ষিক সভা। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভিলিয়নে আয়োজিত বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সভার বার্ষিক সভা আয়োজিত হলো রবিবার। এদিন সভার বার্ষিক হিসাব নিকাশ পেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে শিবাশিস ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কু দেবকে নতুন সদস্য পদ প্রদান করা হয়। আগামী দিনে সংগঠনের হাল ফেরাতে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, বিজিএম পর্যন্ত আরেকটু সময়, তো এই সময় অচল অবস্থা কাটানোর লিগে একটা যদি আপনারা একটা পরামর্শ দিন, তাইলে আমরা সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে, এই সভা দিয়ে আজকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু আমাদের সংবিধান সংশোধনী খসড়া কমিটি একটা তৈরি করে সেখানে আজকে সবাই সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়ে ওদের জানিয়ে দেওয়া হয়েছে, এটা যেন থাকে। সেটা হলো দীপঙ্কর একটু আগে যে কথাটা বললো, যে এরপর থেকে জেলা কমিটি আগে তৈরি করে তারপর সেটা থাকবে না, এই সুপারিশটা সংবিধান সংশোধন কমিটির কাছে আজকের মাধ্যমে করা হচ্ছে। কাজে এতটুকু ঠিক দীপঙ্করের কথা বলতে পারি যে বর্তমানে আমরা এক বছরের বর্তমানে কার্যকালের গতদিন আমাদের আগত আরো এক বছর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, বিজিএম পর্যন্ত আরেকটু সময়, তো এই সময় অচল অবস্থা কাটানোর লিগে একটা যদি আপনারা একটা পরামর্শ দিন, তাইলে আমরা সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে, এই সভা দিয়ে আজকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু আমাদের সংবিধান সংশোধনী খসড়া কমিটি একটা তৈরি করে সেখানে আজকে সবাই সর্বসম্মতিক্রমে একটা সিদ্ধান্ত নিয়ে ওদের জানিয়ে দেওয়া হয়েছে, এটা যেন থাকে। সেটা হলো দীপঙ্কর একটু আগে যে কথাটা বললো, যে এরপর থেকে জেলা কমিটি আগে তৈরি করে তারপর সেটা থাকবে না, এই সুপারিশটা সংবিধান সংশোধন কমিটির কাছে আজকের মাধ্যমে করা হচ্ছে। কাজে এতটুকু ঠিক দীপঙ্করের কথা বলতে পারি যে বর্তমানে আমরা এক বছরের বর্তমানে কার্যকালের গতদিন আমাদের নিউজে দিতে লাগবো ভাই। পরিমাণে নেশা সামগ্রী জব্দ করছে। জব্দকৃত ড্রাগসের মূল্য প্রায় 14 কোটি টাকা। ভালকে হ্যাঁ একটু লই লই তাই গান না এই মোবাইলে আরেকটা মোবাইল। স্বর্গীয় ভূপেন হাজারিকার ১৭তম জন্মতিথি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ব্যতিক্রম সংগঠনের উদ্যোগে শিলচর
সরকারি বালিকা বিদ্যালয়ে আয়োজিত হলো ভব্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বরাক উপত্যকার বিভিন্ন এলাকার প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং ফাইনাল রাউন্ডে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এদিন এই অনুষ্ঠানে শিলচর শহরের প্রবীণ বুদ্ধিজীবী, গুণীজন এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সারা আসামব্যাপী এই অনুষ্ঠানটা হয়, কিন্তু এবার এই প্রথম আমাদের ব্যতিক্রম গ্রুপ। আপনারা সবাই জানেন ব্যতিক্রমের কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান থাকে, প্রতি মাসে প্রতি সপ্তাহে অনুষ্ঠান করে দীর্ঘ এত বছর থেকে চালিয়ে যাচ্ছে। তো এবারে যে অনুষ্ঠান মালাটা হাতে নিয়েছে সাউথ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। এই সাউথ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা আমার মনে হচ্ছে যে সাউথ আসামের মধ্যে দক্ষিণ আসামে এই প্রথম এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে ব্যতিক্রম গ্রুপের পক্ষ থেকে, যিনি কর্ণধার ব্যতিক্রম গ্রুপের শ্রদ্ধেয় সৌমেন ভারতীয় মহাশয়, এবং কিছু ব্যতিক্রমী অনুষ্ঠান ওনার থাকে। তো এবার একটা কাজ হাতে নিয়েছে। গত কিছুদিন আগে এডুকেশনের উপরে আমরা ওমেন্স কলেজে একটা অনুষ্ঠান করেছিলাম। তো সেই জায়গা থেকে প্রতিদিনই একটা অনুষ্ঠান থাকে। তো আমরা এবার বেছে নিয়েছি এই দক্ষিণ আসাম ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমরা সমস্ত কিছু দিক দিয়ে চিন্তা করে এটাকে আমরা সাজিয়েছি। বিভিন্ন জায়গাতে হয়ে গেছে এই প্রতিযোগিতা, শিলচরে আজকে হচ্ছে এই প্রতিযোগিতা। তো আমরা এটা শুধু ভূপেন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা নয়, এটাকে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা যে জীবনমুখী গানগুলো করে গেছেন এবং মানুষের সেবায় নিঃস্বার্থভাবে যিনি দিনের পর দিন গান নিয়ে চর্চা এবং প্রচার প্রসার করে গেছেন, আমরা সেটা একটা সময় স্তব্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আবার পুনরাবৃত্ত করে আমরা এটাকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছি এবং আসামের বিভিন্ন জায়গাতে এটা চলে আসছে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান, আমরা সময় নষ্ট করছি না, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের ডাকে সারা দিয়ে এখানে আমরা শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা এসছেন। আমরা চাইছি আমরা আজকের এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হোক। কাজটা করে করবো, আগে প্রদীপ প্রজ্বলনের কাজটা আমরা সেরে নিচ্ছি। আমরা দুই বিচারককে মধ্যে রাখছি, সীমাদি এবং গৌতম সিনহাকে। কাজ করে নিলাম। আপনারা সবার অগ্রগতির জন্য জানাচ্ছি একটা বিষয়, আমরা আগামী রেজাল্ট আসবে, প্রত্যেক বিধানসভা থেকে 9 জন করে আসবে, 14টা বিধানসভা থেকে ফাইনাল রাউন্ডটা হবে। এই ফাইনাল রাউন্ডে আমাদের শ্রদ্ধা মনীষ আসবে। তো বিচারকের ভূমিকা আমরা ওনাকে পাবো। আজকে এখানে যারা
প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে, সর্বমোট 9 জন হবে। বিচারকের রায় চূড়ান্ত বলে আমরা গণ্য করব। তো আমরা এখানে পুরস্কার তুলে দেব, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো আমরা চাইছি ওখানটায় গিয়ে কে পাবে কে পাবে না এটার উপরে ভিত্তি করে বাচ্চারা যাতে উৎসাহ পায় এবং এই গান নিয়ে যাতে সুন্দর করে অনুভূতিটা আজকের এই যে বিশেষ পর্বটা ছোট্ট করে শুনে নেব। নমস্কার উপস্থিত সুধীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সবাইকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে বিধায়কের তরফ থেকে সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে কিন্তু ভালো লাগছে যে ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে এখানে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুজো প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন এবং তার থেকে যারা প্রতিযোগিতা যারা জয়লাভ করবেন বিভিন্ন বিভাগে তাদেরকে আগামী দিনে বৃহত্তর পরিসরে তাদের পৌঁছানো হবে। সুন্দর অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান। ভূপেন হাজারিকে জানার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং এখানে যে সমস্ত সংগঠন সেটাকে অগ্রণী ভূমিকা নিয়ে আগামী দিনে ভূপেন হাজারিকে শুধু বরাকে নয়, শুধু আসামে নয়, শুধু ভারতবর্ষের সমস্ত বিশ্বব্যাপী তুলে ধরার যে একটা চেষ্টা, তার জন্য অত্যন্ত আমরা এই অঞ্চলের নাগরিক হিসাবে, আসামের নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে আমরা ধন্যবাদ মনে করি। আমরা আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার আরও সুযোগ পাবো। এই কথাগুলি বলে আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক এবং আগামী দিনে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার মতো তাদের যে মানসিকতা গড়ে উঠুক, এই কথাগুলি বলে সবাইকে পুনরায় নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার সুস্থ বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। গীতিকার এবং উনি মানব দরদি শিল্পী ছিলেন। ওনার গানে আমাদের মানুষের আশা, আকাঙ্ক্ষা, সুখ, দুঃখ সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে তার এই গান এই অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে যাবে এই আশা ব্যক্ত করে এবং এই অনুষ্ঠানের সুন্দর পরিচালনা এবং সমাপ্তি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে ও কিংবদন্তি শিল্পী ভারতরত্ন সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চলের বিশিষ্ট সংস্থা ব্যতিক্রম গ্রুপের একটা ব্যতিক্রমী উদ্যোগ প্রচেষ্টা, যেটা ভাস্কর আগে বলেছিলেন, ঠিকই সত্যি একটা ব্যতিক্রমী উদ্যোগ। ব্যতিক্রমী এই জন্য বলবো যে ওনাদের এমন একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ সবার জন্য ওপেন ফর অল, সবার জন্য দিয়েছেন। সাধারণত শহরাঞ্চলে যারা প্রতিভাবান শিল্পীরা যারা আছেন সবাই কোনো না কোনো ভালো সুযোগ পেয়ে থাকে, কিন্তু এই একটা প্ল্যাটফর্ম, এটা ব্যতিক্রমী গ্রুপের উদ্যোগে এখানে তুলে ধরা হয়েছে। সেখানে সবার জন্য এই মঞ্চ খোলা। প্রত্যন্ত অঞ্চল থেকে যারা প্রতিভাবান শিল্পী আছে, যারা প্রতিভা থাকা সত্ত্বেও হারিয়ে যাচ্ছেন, এই মঞ্চ সেই প্রতিভাবান শিল্পীদের জন্য। ওনারা সবার জন্য এই মঞ্চ খোলা, সবাই নিজের প্রতিভাকে উজাড় করে এখানে দিতে পারেন। এবং যতটুকু আমি শুনেছি যে এটা এখন জেলা ভিত্তিক বাছাই পর্ব চলছে, সেখান থেকে যারা বিজয়ী হবেন ওনারা স্টেট লেভেলে গিয়ে কম্পিটিশনে ওনারা পার্টিসিপেট করতে পারবেন। সো খুব ভালো উদ্যোগ, একটা ব্যতিক্রমী উদ্যোগ। আপনারা সবার জন্য যারা যারা এখানে প্রতিভাবান শিল্পী যারা এখানে এসেছেন সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আমি এখানে উপস্থিত সবার কাছ থেকে এই ব্যতিক্রম গ্রুপের প্রত্যেক সদস্য এবং সদস্যের জন্য একটা করতালি আপনাদেরকে চেয়ে নেব যে ওনারা একটা অভিনব উদ্যোগ ওনারা হাতে নিয়েছেন, যেখান থেকে প্রতিভাবান শিল্পীরা, আমরা ভালো ভালো শিল্পী যারা, ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। ওনারা এখন ন্যাশনাল লেভেল পর্যন্ত ওনারা যেতে পারবেন। আর ডক্টর ভূপেন হাজারিকা সম্বন্ধে কি বলবো, উনি বাংলা, আসামিজ, হিন্দি, বিভিন্ন ভাষায় অনেক অনেক গান গেয়ে গেছেন, কালজয়ী গান, যেগুলো আগের দিন থেকে আজকের দিন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়।
এবং এইহেন শিল্পী, কিংবদন্তি শিল্পীকে একটা শ্রদ্ধা জানানোর জন্য এই ব্যতিক্রমী গ্রুপের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভাস্কর দাস সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যারা শিল্পীরা এখানে আসছেন, আপনারা নিজেদের প্রতিভাকে উজাড় করে দেন এবং আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ধন্যবাদ। আবার একটু বিরতির পর বাকি খবর। बराक वैली आसाम के दक्षिणी भाग में बराक नदी के किनारे बना एक कैनवस है, जिसके हर कोने में यहाँ के लोगों के जीवन की सुख, समृद्धि और शांति की तस्वीर अंकित है। और इस सदाबहार शाश्वत वादी के भीतर बराक वैली सीमेंट्स लिमिटेड गर्व से पहाड़ की गोदी में खड़ा है, जिसकी वैली स्ट्रॉन्ग सीमेंट बराक के घर घर में न केवल परिचित है, बल्कि रिश्तेदारी के बंधन में भी बंधा हुआ है। Valley Cement. Valley strong, very strong. মেসার্স বরাক চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজড ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। ফিরে এলাম খবরে। বড়খলা বিধানসভা কেন্দ্রে রাজা স্কুলে ব্যতিক্রম সংস্থার উদ্যোগে বিক্রম চৌধুরীর পরিচালনায় বড়খলা রাজা গোবিন্দচন্দ্র মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে সঙ্গীতের প্রতিযোগিতা হয়। সেখানে উপস্থিত ছিলেন বড়খলা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সম্পাদক শিবজিৎ দাস এবং অন্যান্য কর্মকর্তারা। সেদিন বিভিন্ন বিভাগে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজিত হওয়ার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবারে সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি শ্রী অজিত দাস মহাশয়কে বরণ করবে ঋতু দে। এবারে অভিজিৎ দাস মহাশয়কে বরণ করবে মনীষা চক্রবর্তী। এবারে দেওরাজ স্যারকে বরণ করবে প্রিয়াঙ্কা পাল। ধন্যবাদ। এবারে আমরা সোশিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সম্পাদক শ্রী অজিত দাস মহাশয়ের কাছ থেকে ভূপেনাদেরকে সম্পর্কে
আজি যিহেতু ভূপেন হাজৰিকা শতবাৰ্ষিক উদযাপন মানে এবছৰ 100 বছৰ পূৰ কৰিছে। তো ভূপেন হাজৰিকাৰ বিষয়ে বাকীবিলাকে ক'লে মই অসমীয়াত কৈছোঁ, যিহেতু ক্লাছ লোৱাই হয় অসমীয়া ক্লাছ। ভূপেন হাজৰিকাৰ বিষয়ে কৈ শেষ কৰিব নোৱাৰি, কিন্তু তেওঁ যিখিনি আমাক দি থৈ গ'ল অসমৰ ৰাইজক, তেওঁ যিটো প্ৰতিষ্ঠা কৰি গ'ল অসমৰ সংগীত জগত, চিনেমা জগতখন, আৰু এজন তেনেকুৱা ব্যক্তি আমাৰ মাজত বৰ্তমান নাই। ভাৰত ৰত্ন পোৱাটো বৰ সহজ কথা নহয়। দাদা চাহেব ফাল্কে এৱাৰ্ড পাইছিল, যিটো এৱাৰ্ড ফিল্ম ইণ্ডাষ্ট্ৰী ইণ্ডিয়াৰ মানে চবচে ডাঙৰ এৱাৰ্ড। দাদা চাহেব ফাল্কে ইণ্ডিয়াৰ ফিল্ম জগতৰ মানে পিতৃস্বৰূপ বুলি কয়, তেওঁৰ নামত যিটো এৱাৰ্ড পাইছিল সেইজন আমাৰ ভূপেন হাজৰিকা। রাওয়া সংগঠনের উদ্যোগে শিলচর গান্ধী ভবনে আয়োজিত হলো প্রভাত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের শিশু কিশোর কিশোরীদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে আধ্যাত্মিকতার যুগে বলিয়ান
করার লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শিলচর গান্ধী ভবনে আয়োজিত হল প্রভাত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের প্রমুখ কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন বরাক বার্তার ক্যামেরায়। এই অনুষ্ঠানকে কেন সত্যি এটা অন্যরকম অনুভূতি, এবং কচিকাচারা বাচ্চারা যখন এই গান, এটা একটা ডিফারেন্ট ফর্ম অফ মিউজিক আমি বলবো, এটা কমপ্লিটলি স্পিরিচুয়াল বেসড। হ্যাঁ, এটার মধ্যে বাচ্চাদের গান আছে, যেরকম অনেক সিজনসের গান আছে, অনেক কিছু আমাদের জীবনধারার মধ্যে অনেক কিছু এই গানের মধ্যে দিয়ে অনেক বাচ্চারা বুঝতে পারে, অনেক কিছু শিখতে পারবে ওরা ওদের ভবিষ্যৎ জীবনে এই গানগুলোর অনুভূতি ওরা সত্যি এটা দিয়ে ওদের জীবনকে আরও ভালো দিকে নিয়ে যেতে পারবে, এটাই আমি মনে করি। তার জন্য আমাদের এই প্রচেষ্টা, এই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করে থাকি। আর এটা একটা প্রিলিমিনারি লেভেলের অনুষ্ঠান। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওরা সুযোগ পাবে কলকাতায় আমাদের মেইন যে ফাইনাল কম্পিটিশন হয় ওখানে গিয়ে ওরা প্রতিযোগিতা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ। অনুষ্ঠানটা কতটুকু প্রভাবশালী আগামী প্রজন্মের কাছে বলে মনে হয়? নমস্কার। হ্যাঁ, প্রভাত সঙ্গীতের 44 বছর পূর্তি উপলক্ষে রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সঙ্গীতের আওয়ার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেই প্রভাত সঙ্গীত অবলম্বনে গান, নৃত্য ও আর্টের প্রতিযোগিতা আমরা করছি। গত সপ্তাহে আমাদের আর্টের প্রতিযোগিতা হয়ে গেল। এ সপ্তাহে রোববার, আজকে 23শে অগাস্ট, গান্ধী ভবন প্রাঙ্গণে আজকে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল 10:30 থেকে অনুষ্ঠানের সূচনা হলো। মহান দার্শনিক প্রভাত রঞ্জন সরকার, ধর্মগুরু হিসেবে যিনি শ্রী শ্রী আনন্দমূর্তিজির নামে সমধিক পরিচিত, তার চরণ কমলে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যম দিয়ে আজকের এই শুভ সূচনা। প্রভাত সঙ্গীত 1982 সালের 14ই সেপ্টেম্বর প্রথম প্রভাত সঙ্গীত তিনি রচনা করলেন। বন্ধু হে নিয়ে চলো আলোর এই ঝর্ণাধারার পানে। মাত্র 8 বছরের মধ্যে তিনি 5018টি প্রভাত সঙ্গীত তিনি দিয়ে গেলেন। 90-এর 20শে অক্টোবর তিনি লাস্ট প্রভাত সঙ্গীতটি রচনা করলেন। আমরা গড়ে নেব গুরুকুল, এই প্রভাত সঙ্গীতটি দিয়ে 5018টি সঙ্গীত রচনা করলেন, যা প্রায় 8টা ভাষায় এই সঙ্গীত রচনা করলেন। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত, অঙ্গিকা, মৈথিলি ও মগহি ভাষা, এই 8টা ভাষায় তিনি প্রভাত সঙ্গীত রচনা করলেন। এর মধ্যে বাংলা ভাষাতেই বেশিরভাগ গান রচনা করেছেন। প্রভাত সঙ্গীত ভাব, ভাষা, সুর, ছন্দে সমৃদ্ধ এক অপূর্ব সঙ্গীত। এই সঙ্গীতের মানুষের আধ্যাত্মিক চেতনা বিকাশ ঘটবে। এই সঙ্গীতের মাধ্যমে মানুষের নব্য মানবতাবাদ তথা বিভিন্ন রাগরাগিনী ও সুরের বিকাশ ঘটিয়েছেন তিনি। শুধু যে প্রাচ্যের সুরের সঙ্গে, ভারতীয় সুরের সঙ্গে তিনি বাইরের দেশের বিভিন্ন সুরের তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন। যেমন আমরা মধ্যপ্রাচ্যের সুর আমরা পেয়ে থাকি, স্ক্যান্ডিনেভিয়ান সুর, তারপর ইসরায়েলি, চাইনিজ সুর। এই সুরের মাধ্যমেও প্রভাত সঙ্গীতের গানগুলো গাওয়া যায়। তার জন্য এই প্রভাত সঙ্গীত মানে প্রভাতকালীন সঙ্গীত নয়, যে প্রভাতকালেই গাইতে হবে এরকম নয়, বা প্রভাত রঞ্জন সরকারের রচিত বলে প্রভাত সঙ্গীত তাও নয়। প্রভাত সঙ্গীত মানে এখানে বলা হয়েছে যে বর্তমান সমাজে যে সঙ্গীত জগৎ ও সংস্কৃতির জগতে যে অবক্ষয়ের অমানিসার অন্ধকার
পেয়ে এসছে, সেই অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে এক নূতন প্রভাতের সূচনা করবে আগামী দিনে, এই আশা রাখি। দেখে আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাই। যারা রয়েছে তাদের কাছে প্রভাত সঙ্গীত এবং এই কলা সংস্কৃতির চর্চাটা একটা বিশেষ ভূমিকা রাখে। আপনারা কি মনে করেন এই কচিকাচারা আগামী ভবিষ্যতে কতটুকু সেটা সুফল পাবে? নমস্কার। আগামী প্রজন্মে প্রবাদ সঙ্গীত কচিকাচাদের জন্য যে আধ্যাত্মিক ভাবনা, সেই জিনিসটা জেগে তুলবে। কারণ আধ্যাত্মিক জগৎ ছাড়া মানুষ সমাজ গঠন করতে খুবই কঠিন হয়। কারণ হলো আধ্যাত্মিক জগৎ যদি জানতে হয়, এই প্রবাদ সঙ্গীতের ভাষায় ভঙ্গিমা সব কিছু তুলে ধরা হয়েছে এখানে। আধ্যাত্মিক জগতের সঙ্গে এই প্রবাদ সঙ্গীতের একটা অপূর্ব মিল আছে। এই আধ্যাত্মিক সঙ্গীতের সঙ্গে প্রবাদ সঙ্গীতের যে মিল আছে, সেটা যদি আমাদের যুব সমাজ এবং কচিকাচারা সেই জিনিসটা অভ্যাস করে, পড়াশোনার সাথে সাথে তাদের সমাজ গঠনের এবং আধ্যাত্মিক মানসিকতার ভাব প্রস্ফুটিত হয়ে যাবে। এই নিয়ে আমার বক্তব্য। এই যে কচিকাচারা এত কষ্ট করে শিখছে, পাড়া প্রতিবেশীরা সবাই সহযোগিতা করছেন, একটা সংগঠনের ছত্রছায়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কৃতি চর্চার সাথে সাথে মানসিকতার বিকাশটা কতটুকু হয় বলে? যেহেতু এই গানগুলা প্রবাদ সঙ্গীত যে গানগুলো, সেগুলো একটু ডিফারেন্ট বলা যায়। কারণ হচ্ছে আমরা আজকে যে আমাদের যে সমাজ, সেগুলা পাশ্চাত্য সঙ্গীতের দিকে বেশি নিহিত হচ্ছে। তো তাই আমাদের যে এই যারা প্রজন্ম আছে, তাদেরকে আমি মনে করি সেগুলোকে আরও বেশি করে চর্চা করা উচিত বা মানুষের সামনে নিয়ে আসা উচিত, যাতে তাদের যে সভ্যতা সংস্কার আমাদের যে ভারতবর্ষের বা বাঙালি বা যে কোনো জাতিরই বলুন, যে তাদের নিবিড়গত যেটা সংস্কার আছে, সেগুলো যাতে বেরিয়ে আসে এবং তারা তাদের সেই কালচারের সাথে পরিচিত হয় বা সেগুলো যাতে লুপ্ত হয়ে না। তো সেই জন্য প্রবাদ সঙ্গীত একটা অনেক বড় ধরনের একটা দায়িত্ব রাখে। তো সেইভাবে আমাদেরও প্রয়াস চলছে। আমরা এই প্রোগ্রামটা যে আমরা প্রতি বছর করে থাকি, এটা একদম গ্লোবাল লেভেলের প্রোগ্রাম। তো তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি গানগুলো শুনুক। এই গানগুলো যে শুধু আমাদের এই না, এই গানগুলোর মধ্যে অনেক স্টেজ আছে, আধ্যাত্মিকতা সম্বন্ধ আছে, অনেক ঋতু পর্যায়ের গান আছে, অনেক সমাজ চেতনার গান আছে। তো এই কচিকাচারা যদি এগুলো শুনে, এই সম্বন্ধে যদি তারা জানে এবং বুঝতে পারে, আশা করা যায় সেই জিনিসগুলা আগামীতে আমাদের একটা ভালো ইম্প্যাক্ট হয়ে দাঁড়াবে মানুষের কাছে। থ্যাংক ইউ। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ে খেলার মাঠে রবিবার চলমান মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের লিগ পর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এস.এস.এম. কর্কট এবং মারিয়া এফসি। ম্যাচে মারিয়া এফসিকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে কর্কট এফসি। দুটি দলের টিম প্লেয়ার আর তো সঙ্গে রয়েছেন ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। আমরা সঙ্গে তো দেখতে পারবেন এক একজন প্লেয়ার। কিছুক্ষণের মধ্যে টস হয়ে যাবে, টসের সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে। আপনারা লাইভটা একটু শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। দারুণ দারুণ এক একজন প্লেয়ার রয়েছে। খেলা কিন্তু গতকালকের মতো খেলা হবে। আমাদের বরাক উপত্যকার গৌরব আমি বলবো শামীম বড়ভাইয়া, অত্যন্ত ভালো একজন রেফারি, যিনি বিগত 22 ইংরেজি থেকে এই মাতৃভূমির প্রতিটা খেলা তিনি পরিচালনা। 10 নম্বর রেফারির পাশে চোখ থেকে ফাঁকি দিতে পারলেন না। খেলা কোন
आइए और इस मैच का मज़ा लीजिए। अगर आप लोग मज़ा नहीं लेंगे तो कौन लेगा, क्योंकि शाम ढल रहा है। इतना दामी खिलाड़ी है, इस मैदान पर खेल के क्या मज़ा ले रहे हैं। मानव का पास बॉल, मानव इस शॉट को लिया लेकिन नहीं। রেজাকের পায়ে বল, রেজাক কিন্তু বল টাইমিং করতে পারে, কিন্তু দেখা যাক আবার कोई मौका बन सकेगा क्या? मारिया एफसी एक गोल दाग सकते हैं। আজকে মাতৃভূমি যেহেতু আপনি গেস্ট হিসাবে ছিলেন, আজকের খেলা কিভাবে উপভোগ করলেন? খেলা ভালো হয়েছে, খুব সুন্দর। মাতৃভূমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর খেলা প্রত্যেক বছর হয়, এটা আমরা উপভোগ করি। আজকে একটু গরম বেশি, হ্যাঁ খেলাটা সুন্দর হয়েছে, কিন্তু গরমের জন্য একটু সবাই একটু দিয়েছে, না তো খুব ভালো। এবার 2026-এ মাতৃভূমির আয়োজন আপনাকে কেমন লাগলো? না এটা ভালো, এটা প্রত্যেক বছর ভালো হয়, এবারও খুব ভালো। এবার তো আরও স্টেডিয়াম হয়েছে, আরও সুন্দর হয়েছে। তো রুকনি দাও এখানে রয়েছেন, আজকের খেলা আপনার কাছে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। সবথেকে বড় কথা, আজকে আমাদের এখানে যে মাতৃভূমি দীর্ঘদিন থেকে যে খেলার আয়োজন করে যাচ্ছে, এত গরম আমরা বসে বসে থাকতে পারছি না। এমত অবস্থায় ছেলেগুলো যেভাবে খেলাধুলা করছে এই গরমের মধ্যে খুব লোভনীয়। সঙ্গে এতজন লোক আজকে এখানে আমাদের উপস্থিত হয়ে এই খেলাকে অনুভব করছেন তারা, এটার জন্য আমরা আমাদের এই ক্লাবকে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজীব দা, আজকে আপনার কাছে কেমন লাগলো? আজকে খেলা দেখলাম, খুবই সুন্দর খেলা। এই গরমের মধ্যে এরকম খেলা এই সময়ে আমরা এই মাতৃভূমির যে সংস্থা আছে তার ধন্যবাদ জানাই, তার কমিটিকে ধন্যবাদ জানাই। আজকের খেলা দেখার মতো খেলা, আরও ভালো হতো। একটু গরমের কারণে একটু খেলা হয়েছে, কিন্তু খেলা সুন্দর হয়েছে। শিলচর সোনাই রোডের আউলিয়া বাজারে দাঁড়িয়ে থাকা বুলেট ও সুইফট ডিজায়ার গাড়িতে অগ্নিকাণ্ডকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়ায়। হঠাৎ করে দুপুর 1টা নাগাদ দাউ দাউ করে আগুন লেগে যায় দাঁড়িয়ে থাকা একটি বুলেট মোটরসাইকেলে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশে একটি সুইফট ডিজায়ার গাড়িতেও। দুটি গাড়ি ভস্মীভূত হয়ে যায়। মোটরসাইকেল গাড়ির কোনো চালক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। স্থানীয়দের ধারণা যানবাহন দুটি চালক পাশেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলেন। উল্লেখযোগ্য যে এই অগ্নিকাণ্ডের ঘটনা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও অগ্নিনির্বাপক বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। রংপুর ভিআইপি রোড সংস্কারের দাবিতে এলাকায় নাগরিকদের আয়োজিত হলো বিক্ষোভ প্রদর্শন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোগান্তি ভুগছেন এলাকার নাগরিকরা। শিলচর গোলদিঘি মোল কমিটি ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গোলদিঘি মোলে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ প্রদান অনুষ্ঠান। আসাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিদ্যালয়টি বন্ধের আশঙ্কা, কি হবে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, অভিভাবকদের মধ্যে আতঙ্ক। শিলচর মনসুন প্রিমিয়াম লিগে জমকালো সূচনা, ব্যাট হাতে উদ্বোধন করলেন বিধায়ক কিশোর নাথ। কাটিগড়ায় 20 দিনের ব্যবধানে ফির উদ্ধার বিশালাকার বেঙ্গল মনিটর লিজার্ড, এলাকা জুড়ে স্বস্তির পরিবেশ।
এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।